2,52,000 টাকা। না, এটা কোনো বাইক কিংবা ফোনের দাম বলতেছি না। এটা আজকের দিনে বাংলাদেশের মার্কেটে ১ ভরি স্বর্ণের দাম। যেটা বর্তমানে দেশের বাজারে রেকর্ড প্রাইস। হ্যাঁ, আমি জানি। এখন অনেকেই ভাবতেছেন, আগে কেন স্বর্ণে ইনভেস্ট করলাম না? আবার চারদিকে আপনারা ২ রকমের কথাও শুনতেছেন। অনেকেই বলতেছে, স্বর্ণের দাম সামনে আরো বাড়বে। এখনই ইনভেস্ট করা উচিত। আবার অনেকেই বলতেছে, স্বর্ণের দাম আর বাড়বে না। এখান থেকে যতটুকু আছে সেখান থেকেই কমে যাবে। এসব কথা শুনে আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে আমি জানি। সেটা হচ্ছে, ভাই এখন কি ইনভেস্ট করব নাকি করব না? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন স্বর্ণের দাম কেন বাড়ে বা কমে? তার চেয়েও বড় প্রশ্ন, আপনি কি জানেন স্বর্ণের দাম কখন বাড়ে এবং কখন কমে? স্বর্ণের যে প্রাইস ট্রেন্ড, এই প্রাইস ট্রেন্ডের পেছনে আসল ফ্যাক্টর গুলা কি হইতে পারে? আপনি কি কখনো ভাবছেন এই বিষয়ে? যদি এসব বিষয় না জানেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল এবং অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে পারে। কারণ আজকের ভিডিওতে আমরা গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে একটা প্রপার কেস স্টাডি করব। আমাদের আজকের কেস স্টাডিটা আমরা ইন্টারেস্টিংলি ৩ টা পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করব গোল্ডের ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে। মানে হচ্ছে আন্তর্জাতিক বাজারে গোল্ডের প্রাইস যে উঠানামা করে সেটার পেছনে কি ফ্যাক্টর কাজ করে, মূলত সেই বিষয়টাই জানবো ফার্স্ট পার্টে। এবং সেকেন্ড পার্টে আমরা কথা বলবো বাংলাদেশের যে লোকাল মার্কেট আছে গোল্ডের, সে লোকাল মার্কেটের ডাইনামিক্সটা কি এবং বাংলাদেশে গোল্ডের প্রাইসের উপর কোন জিনিসগুলো প্রভাব ফেলে, সে পুরো জিনিসটা আমরা দেখব সেকেন্ড পার্টে। এবং থার্ড এবং লাস্ট পার্টটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ থার্ড এবং লাস্ট পার্টে আমরা ডিসকাস করব একজন ইনভেস্টর হিসেবে বর্তমানে আপনার কি গোল্ডে ইনভেস্ট করা উচিত, এবং যদি আপনি গোল্ডে ইনভেস্ট করেনও, ইনভেস্ট করার আগে কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার পোর্টফোলিওর কত পার্সেন্ট গোল্ডে রাখলে আপনি সেফ থাকবেন, সেটাও আমরা জানবো থার্ড পার্টে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ভিডিওটা শুরু করার আগে আমি আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আপনি যদি আপনার পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াস হন, তাহলে আমাদের চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল একটা চ্যানেল হতে পারে। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত ফিনান্সিয়াল এডুকেশন, পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট দিই। সো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে হেল্প করবেন যাতে আমরা একটা ব্রডার অডিয়েন্সের কাছে আমাদের ইনফরমেশনগুলো পৌঁছাইতে পারি। সো চলেন ভিডিওটা শুরু করি। ইন্টারন্যাশনাল বাজারে যাওয়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গোল্ডের প্রাইস মেকানিজম। পৃথিবীর যে কোনো বাজারে কোনো একটা জিনিসের দাম আসলে কেন উঠানামা করে? না ভাই, ঠেলাঠেলি করলে উঠানামা করে না। ইকোনমিক্স 101 ফর্মুলা। কি সেটা? সাপ্লাই ডিমান্ড। বাজারে একটা পণ্যের ডিমান্ড যখন বেড়ে যায়, সাপ্লাই যখন কমে যায়, তখন কি হয়? ওই পণ্যটার প্রাইসও বেড়ে যায়। আবার উল্টাটাও হয়। ডিমান্ড যখন বাজারে কমে যায়, তখন অনেকাংশে ওই পণ্যটার প্রাইসও কমে যায়। এটাই হচ্ছে মূলত সাপ্লাই ডিমান্ড মেকানিজম। কিন্তু গোল্ডের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। অধৈর্য হওয়ার কিছু নাই ভাই, বলতেছি কিভাবে। অন্য সব পণ্যের মতো বাজারে যখন গোল্ডের ডিমান্ড বেড়ে যায়, তখন কিন্তু গোল্ডের সাপ্লাই বাড়ানোটা কোনো সহজ ব্যাপার না। না, শুধু আপনার জন্য না। পৃথিবীর কোনো ক্ষমতাবান রাষ্ট্রের পক্ষেও গোল্ডের সাপ্লাই অতি দ্রুত বাড়ানো কোনো সহজ কিছু না। কারণ কি? কারণ হচ্ছে গোল্ড আসে গোল্ড মাইন কিংবা স্বর্ণের খনি থেকে, এবং একটা স্বর্ণের খনি থেকে এই স্বর্ণকে রিফাইন করে বের করে আনতে ১০ থেকে ১৫ বছর সময়ও লাগতে পারে পুরা প্রসেসে। এজন্যই বাজারে যখন আপনি দেখেন গোল্ডের ডিমান্ড বাড়ছে, তখনই চোখের পলক ফেলতে গোল্ডের প্রাইস আকাশে। গোল্ডের সাপ্লাই ডিমান্ড মেকানিজম তো বুঝলাম। এখন আসল কথায় আসি। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের ডিমান্ড বাড়ে কেন? এবং তার চেয়ে ইম্পোর্টেন্ট প্রশ্ন হচ্ছে গোল্ডের ডিমান্ড বাড়ে কখন? অত হাবিজাবি বলে লাভ নেই। এটার পেছনে আসল ফ্যাক্টর কিন্তু ২ টাই। ১ নাম্বার হচ্ছে ওয়ার কিংবা যুদ্ধ, ২ নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। বুঝেন নাই? আসেন ব্যাপারটা বুঝাই। এই গ্রাফটার দিকে একটু তাকান। এটা হচ্ছে বিগত ১০০ বছরে গোল্ডের প্রাইস হিস্ট্রি, এবং এই গ্রাফটার দিকে যদি আপনি একটু মনোযোগ দিয়ে তাকান, আপনি দেখতে পারবেন যে বিগত ১০০ বছরে গোল্ডের প্রাইস সবচেয়ে বেশি বাড়ছে শুধুমাত্র ৪ টা সময়ে। ১ম সময়টা হচ্ছে ১৯৩০ থেকে ১৯৩৫ সালে। এই সময় আমেরিকার স্টক মার্কেট থেকে শুরু করে তাদের যে অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো আছে, সবগুলাই ক্র্যাশ করে। তাদের অর্থনীতি পুরোপুরিভাবে ধসে পড়ে। আমেরিকার ইতিহাসে এই সময়টাকে বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন এরা, এবং এই দ্য গ্রেট ডিপ্রেশনের মধ্যেই
গোল্ডের দাম প্রথম একটা জাম্প নেয় এবং দ্বিতীয় সময়টা ছিল হচ্ছে 1973-74 সালে। এই সময় পৃথিবীতে একটা ভয়ঙ্কর ধরনের ক্রাইসিস দেখা দেয়, যেটাকে বলা হয় দ্য গ্লোবাল অয়েল ক্রাইসিস। এই ক্রাইসিসের পিছনে মূল কারণটা ছিল হচ্ছে আরব দেশগুলা তাদের তেলের যে উৎপাদন ক্ষমতা সেটা কমানোর সিদ্ধান্ত নেয় এবং এই তেলের উৎপাদন কমার কারণে পৃথিবী জুড়ে সব জায়গায় চরম লেভেলের ইনফ্লেশন দেখা যায় এবং এই ইনফ্লেশনের বাড়ার সাথে সাথেই গোল্ডের প্রাইসও হু হু করে বেড়ে যায়। শুধু সেটাই না, 1973-এর পর থেকে 1980 সাল পর্যন্ত প্রায় 7 বছর গোল্ডের প্রাইস টানা বাড়তেই থাকে, যেটা আপনি গ্রাফে দেখতেছেন। এবং তৃতীয় সময়টা হচ্ছে 2008 সালে। যারা জানেন না তাদের জন্য একটু বলি। 2008 সালে আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক বড় একটা ক্রাইসিস দেখা যায়। সেটা হয় হচ্ছে লিকুইডিটির কারণে। আমেরিকার বড়, বড় ব্যাংকগুলাতে যেমন লেমন ব্রাদার্স, এআইজি এসব বড়, বড় ইনভেস্টমেন্ট ব্যাংকগুলাতে প্রচন্ড ধরনের তারল্য সংকট দেখা যায় এবং এই তারল্য সংকট কিংবা লিকুইডিটির ক্রাইসিসের কারণে এসব বড়, বড় ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো সব রাতারাতি দেউলিয়া হয়ে যায় এবং আমেরিকার মার্কেট পুরোপুরিভাবে ক্র্যাশ করে। তখনই গোল্ডের দামে বিশাল একটা জাম্প দেখা যায়। এবং চতুর্থ সময়টা হচ্ছে সবচেয়ে রিসেন্টটা 2023 থেকে 2025 সাল, যেটা আপনি আমি দেখতেছি। এই ৩ বছরে পৃথিবীর ইতিহাসে ৩ টা অনেক বড়, বড় ঘটনা ঘটে। প্রথমটা হচ্ছে 2022-23 সালের দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ২ নম্বরটা হচ্ছে 2024 সালে মিডল ইস্টের টেনশন এবং ৩ নম্বরটা হচ্ছে 2025 সালে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ যুদ্ধ ঘোষণা করল। এই ৩ ক্রাইসিসের কারণেই আপনি দেখতেছেন এই যে গোল্ডের দামের এখন কি অবস্থা। যখনই পৃথিবীতে এরকম কোনো ক্রাইসিস দেখা যায়, তখনই পিকচারের মধ্যে ২ টা পার্টি আসে যারা গোল্ড কেনার জন্য লাফালাফি শুরু করে। এই ২ টা পার্টির মধ্যে ১ম পার্টিটা হচ্ছে বিশ্বের সেন্ট্রাল ব্যাংক কিংবা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলা এবং দ্বিতীয় পার্টিটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়, বড় প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানিগুলা। আসেন প্রথমে সেন্ট্রাল ব্যাংকের হিসাবটা একটু বুঝি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এই গ্রাফটার দিকে একটু তাকান। ২০২০ সালের আগ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকগুলার টোটাল গোল্ড কেনার অ্যামাউন্ট ছিল অ্যাভারেজে ৪০০ থেকে ৬০০ টন প্রতি বছর। কিন্তু ২০২২ এর পরে চিত্রটা একটু পাল্টায় যায়। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকগুলার গোল্ড কেনার পরিমাণ চলে যায় ১,০০০ টনেরও উপরে। তাও কি প্রতি বছর। এখন এই গ্রাফটা থেকে আপনি একটা ছোট হিসাব করেন। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকগুলা মোট গোল্ড কিনছে ৩,৪০০ টন মতো। আর ২০২২ থেকে ২০২৪ লাস্ট ৩ বছরে সেন্ট্রাল ব্যাংকগুলা গোল্ড কিনছে ৩,৩০০ টন মতো। তার মানে চিন্তা করে দেখেন সেন্ট্রাল ব্যাংকগুলা কি পরিমাণে গোল্ড রিজার্ভ করছে শুধুমাত্র লাস্ট ৩ বছরে এই যুদ্ধ পরিস্থিতির কারণে। দূরে যাওয়ার দরকার নেই। আমাদের প্রতিবেশী দেশ চায়না আর ইন্ডিয়ার অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন। ২০২২ এর পর থেকে চাইনিজ সরকার যে কি হিউজ পরিমাণে গোল্ড রিজার্ভ করছে সেটা এই গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন। ইন্ডিয়ার সরকারও কিন্তু কোনো অংশে কম না। ২০২২ এর পরে তারাও তাদের গোল্ড রিজার্ভ প্রচুর পরিমাণে বাড়াইছে শুধুমাত্র এই গ্লোবাল আনসার্টেনিটি কিংবা যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচার জন্য। গোল্ড কেনার যে সেকেন্ড পার্টিটা আছে, বিশ্বের সবচেয়ে বড়, বড় প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানিগুলা, তাদের অবস্থাও কিন্তু এক। আপনি এই গ্রাফের রেড লাইনটার দিকে একটু তাকান। ২০২১-২২ এর পরে এই প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানিগুলা কি পরিমাণে যে গোল্ড কিনছে তাদের পোর্টফোলিওতে, সেটা আপনি এই গ্রাফটা দেখলে আন্দাজ করতে পারবেন। মূলত এই ২ পার্টির কারণেই আসলে বর্তমানে বিশ্বজুড়ে গোল্ডের ডিমান্ড এত উপরে। এসব দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি যখন মার্কেটে ১ ভরি গোল্ড কিনতে যাচ্ছেন, কেন আপনার পকেট থেকে এত বেশি টাকা বের করতে হচ্ছে। এখন কথা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমাদের বাংলাদেশের যে লোকাল গোল্ড মার্কেট, এটার কি আদৌ কোনো সম্পর্ক আছে? চলেন তাহলে এই প্রশ্ন থেকে আমরা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট, বাংলাদেশের লোকাল গোল্ড মার্কেট ডায়নামিক্স, এটা শুরু করি। গোল্ড প্রোডাকশন করার ক্ষমতা কিন্তু বাংলাদেশের নাই। যে কারণে আমাদের দেশের লোকাল মার্কেটের গোল্ডের যে ডিমান্ড, সেটা পুরোটাই আসে ইম্পোর্ট কিংবা আমদানি থেকে। তাই আমাদের লোকাল মার্কেটে গোল্ডের প্রাইস সেট করার জন্য যে ফর্মুলাটা খাটানো হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস প্লাস ইম্পোর্ট কস্ট ইকুয়াল লোকাল প্রাইস। এই ফর্মুলা দেখে আপনি বুঝতেই পারছেন যে লোকাল প্রাইসের পিছনে ২ টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস এবং আরেকটা হচ্ছে ইম্পোর্ট কস্ট। ইন্টারন্যাশনাল প্রাইস কিভাবে বাড়ে সেটা তো আপনি ফার্স্ট পার্টে দেখেই ফেলছেন। এখন আসেন সেকেন্ড ফ্যাক্টর অর্থাৎ ইম্পোর্ট কস্ট কিভাবে কাজ করে বাংলাদেশের মার্কেটে, সেটা নিয়ে একটু কথা বলি। এটা বাড়ার পেছনে ইন্টারন্যাশনাল প্রাইস এবং ইম্পোর্ট কস্ট দোনোটাই দায়ী।
কারণ বিগত ৩ বছর ধরে ইন্টারন্যাশনাল প্রাইসও বাড়তেছে গোল্ডের এবং আমাদের ইম্পোর্ট কস্টও বাড়তেছে দিন, দিন। কিন্তু অনেক সময় একটা আনকমন জিনিস আপনি খেয়াল করবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে গোল্ডের প্রাইস স্টেবল থাকলেও বাংলাদেশের মার্কেটে কিন্তু গোল্ডের প্রাইস বাড়তে থাকে। এটার পেছনে মূল কারণটা কি জানেন? ডলার রেট। আসেন ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরেন একটা বছরে ১ ভরি স্বর্ণের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে $২,০০০ এবং সে বছর বাংলাদেশের মার্কেটে ডলার রেট হচ্ছে ৳৯০ করে। তাহলে এই ১ ভরি স্বর্ণের দাম বাংলাদেশে ৳১,৮০,০০০। ধরেন এর পরের বছরও ইন্টারন্যাশনাল মার্কেটে ওই ১ ভরি স্বর্ণের দাম $২,০০০। তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস স্টেবল। কিন্তু বাংলাদেশের মার্কেটে ডলার রেট হচ্ছে ৳১২০ করে। তাহলে এই সেইম ১ ভরি স্বর্ণের দাম বাংলাদেশের দাম পড়বে ৳২,৪০,০০০। তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল দাম সেইম থাকলেও, স্টেবল থাকলেও ইম্পোর্ট কস্ট বেড়ে গেছে কারণ আমাদের ডলার রেট বেড়ে গেছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে ডলারের রেট ছিল ৳৮০ থেকে ৳৮৫। মোটামুটি স্টেবল বলা যায়। কিন্তু ২০২২ এর পরে এই ডলারের রেট উঠতে, উঠতে ৳১২০-৩০ উপরেও উঠে যায়। এবার আশা করি আপনি বুঝতে পারছেন যে ডলার রেটটা গোল্ডের প্রাইসের উপর কিভাবে প্রভাব ফেলে। এই ডলার রেটের পাশাপাশি ইম্পোর্ট কস্টে আরো কিছু খরচ তো আছেই, যেমন এক্সাইজ ডিউটি, ভ্যাট ইত্যাদি। এখানে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। চায়না আর ইন্ডিয়ার মতো বাংলাদেশের গোল্ড মার্কেটের সবচেয়ে বড় বায়ার কিন্তু বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক না। বাংলাদেশ ব্যাংকের গোল্ড রিজার্ভ মাত্র ১৪ টনের আশেপাশে, যেটা আপনি আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে খুবই সামান্য। বাংলাদেশের গোল্ড মার্কেটের সবচেয়ে বড় কনজিউমার সেগমেন্ট হচ্ছে বাংলাদেশের মানুষ। ব্যবসা-বাণিজ্য, বিয়ে-শাদী, ১২ মাসে ১৩ উৎসব। এই সবকিছু মিলাই দেশের মার্কেটে গোল্ডের ডিমান্ড বছরে ৪০ টনের কাছাকাছি। ৪০ টনের ডিমান্ড থাকা সত্ত্বেও বাংলাদেশের গোল্ড মার্কেট কিন্তু সাপ্লাই অনেক কম। ডেইলি স্টার পত্রিকার একটা রিপোর্টে উঠে আসে, বাংলাদেশে যে গোল্ড ইম্পোর্ট করে আনা হয় তার মধ্যে 80% গোল্ড আসে কিন্তু ইনফরমাল চ্যানেল দিয়ে। এবং সেটাই না, তার চেয়েও ভয়াবহ জিনিস হচ্ছে এই যে গোল্ডটা আসে তার মধ্যে বেশিরভাগ গোল্ডই কিন্তু প্রতিবেশী দেশগুলোতে স্মাগলিং করে নিয়ে যাওয়া হয়। এইজন্যই সবসময় দেখা যায় যে দেশের গোল্ড মার্কেটে, আমাদের লোকাল মার্কেটে সবসময় একটা সাপ্লাইয়ের ক্রাঞ্চ থাকে এবং এই সাপ্লাইয়ের ক্রাঞ্চ থাকার কারণেই যখন ডিমান্ড বেশি থাকে গোল্ডের দাম একবার যদি উঠে যায় সহজে আর নামে না। সো এটা ছিল বাংলাদেশের লোকাল মার্কেটের গোল্ডের ডায়নামিক্স। সো এখন আসি আমাদের আজকের ভিডিওর থার্ড এবং লাস্ট পার্টটাতে। ইনভেস্টর হিসেবে যে পার্টটা আপনার জানা সবচেয়ে ইম্পর্টেন্ট। গোল্ডের দাম কি সামনে ৳৩,০০,০০০ ভরি হইতে পারে? আমাদের কি এখন ইনভেস্ট করা উচিত নাকি উচিত না? এই প্রশ্নের উত্তর আসলে ২ টাই, হ্যাঁ এবং না। হ্যাঁ বলতেছি কারণ গোল্ডের দাম সামনে আসলেই বাড়তে পারে। বিশ্বের সব আর্থিক প্রতিষ্ঠানের রিসার্চ বলতেছে যেভাবে পৃথিবীর ক্ষমতাবান রাষ্ট্রগুলা জিওপলিটিক্যাল টেনশন নিয়ে আগাচ্ছে তাতে সামনে যেকোনো সময় পৃথিবীতে একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে গোল্ডের দাম আরো বাড়বে। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকিং ফার্ম জেপি মর্গান ২০২৫ এর ডিসেম্বরে গোল্ড নিয়ে একটা রিসার্চ রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে তারা বলে যে ২০২৬ এর শেষে গোল্ডের দাম ২৫-৩০% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে এখন প্রতি আউন্স গোল্ডের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে $৪,০০০। এটা ২০২৬ শেষ হইতে না হইতে $৫,০০০ পর্যন্ত চলে যেতে পারে। এখন আসি গোল্ডের দাম কেন কমতে পারে সেই পার্টটাতে। গোল্ডের হিস্ট্রিতে দেখা গেছে গোল্ডের দাম যে সময়গুলোতে রেকর্ড প্রাইস হিট করছে তার কিছুদিন পরেই কিন্তু গোল্ডের দাম কারেকশন হইছে। তো এবারে রেকর্ড হিট করার পরে গোল্ডের দাম যে বাড়তেই থাকবে সেটা কিন্তু হিস্টোরিক্যাল ডাটা সাপোর্ট করতেছে না। এখন কথা হচ্ছে ইনভেস্টর হিসেবে আপনার কি করা উচিত? দেখেন গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ইনভেস্টমেন্ট যদি আপনি করেন শর্ট টার্ম চিন্তা করে তাহলে কিন্তু অনেক রিস্কি। বর্তমানে গোল্ড কিন্তু কোনো ইনভেস্টমেন্ট অ্যাসেট না। এটা একটা ইন্স্যুরেন্সের মতো। লং টার্মে গোল্ড অবশ্যই তার ভ্যালু বজায় রাখবে। এটাতে কোনো সন্দেহ নেই এবং আপনি যখন তখন বিক্রিও করতে পারবেন। লিকুইডিটিরও কোনো সমস্যা নেই। কিন্তু আপনার পোর্টফোলিওর 100% যদি গোল্ডে ইনভেস্টেড থাকে তাহলে কিন্তু আপনি একটা বড় ভুল করতেছেন। সেটা হচ্ছে আপনি কোনো ধরনের ইনকাম জেনারেটিং অ্যাসেটে বিনিয়োগ করতেছেন না। তাই আপনার যদি শুধুমাত্র লং টার্ম ভ্যালু এবং ইনফ্লেশনের কথা চিন্তা করে গোল্ডের ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে আপনার পোর্টফোলিওর 10-20% গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস অথবা রিকমেন্ডেশন না। এই ভিডিওতে আমরা শুধুমাত্র
গোল্ডের ইনভেস্ট করার জন্য যে ইনফরমেশনগুলা আপনার প্রয়োজন সেগুলা দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করছি, যাতে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে সুবিধা হয়। সো আমাদের আজকের ভিডিও এতটুকুই। নেক্সট কোন বিষয়ে আপনারা আমাদের থেকে কেস স্টাডি চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।